তো ড্রামা শুরু হয় আমাদের ফিমেল লিড নাজিকে দেখিয়ে। সে একটি হোটেলে প্রবেশ করে এবং দেখে তার বয়ফ্রেন্ড লো একটি মেয়েকে চুমো খাচ্ছে। সেই মেয়ে লুকে প্রশ্ন করে, তোমার গার্লফ্রেন্ড যদি জেনে যায় তাহলে সে তো রেগে যাবে। লু জবাব দেয়, সে তো শুধু একটা সাধারণ এমপ্লয়। 3 মাস ধরে আমাদের সম্পর্ক, কিন্তু সে এখন আমার সাথে নাইট স্পেন্ড করেনি, তাই রাগ করার কোনো অধিকার তার নেই। এই দৃশ্য দেখে নাজির খুব রেগে যায়, আর সে মনে করে কোনো ছেলে বিশ্বাসের যোগ্য না। সঙ্গে সঙ্গে সে লোর নাম্বার ডিলিট করে দেয় এবং হোটেল থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। হোটেল থেকে বের হওয়ার সময় হঠাৎ সে একজন হ্যান্ডসাম ছেলেকে দেখতে পায়, যার নাম লো। নাজি তাকে দেখে অবাক হয়ে যায় এবং মনে মনে বলে, এত হ্যান্ডসাম। সে ভাবতে থাকে, শুধু কি লোই টাইম পাস করতে পারে, আমও টাইম পাস করতে পারে। সে সাহস করে ছেলেটির সামনে গিয়ে বলে, তুমি কি আমার সাথে নাইট স্পেন্ড করবে? ছেলেটার বডিগার্ড তাকে সরে যেতে বলে। নাজি বলে, না চাইলে সমস্যা নাই, আমি চলে যাচ্ছি। তখন ছেলেটি তাকে থামিয়ে দেয়। ঠিক সেই সময় লু তাদের একসাথে দেখে ফেলে এবং হান নামে সে ছেলেটিকে সে ডাকে। লুর মুখ থেকে ছেলেটির নাম শুনে নাজির মনে হয়, এ কি সেই হান, এই শহরের সবচেয়ে ক্ষমতাশালী, ধনী এবং হ্যান্ডসাম যুবক। সে নিজেকে শান্ত করার জন্য মনে করে, তাহলে আমার কিছুই ক্ষতি হয়নি। সে আবার লুকে দেখানোর জন্য হানকে চুমু দেয় এবং হানের সঙ্গে হোটেল রুমে চলে যায়। তারা রাতটা একসাথে কাটায়। পরদিন সকালে হান নাজিকে প্রপোজ করে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য, কিন্তু নাজি সেটা প্রত্যাখ্যান করে এবং চলে যেতে চায়। ঠিক তখন তার ফোনে একটি মেসেজ আসে। মেসেজ দেখে সে অবাক হয়ে হানের কাছে ফিরে আসে এবং বলে, তোমার প্রপোজাল আমি ভেবে দেখব, তবে তুমি কি আমার বাসায় একটু আসবে? হান জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ব্যবহার করতে চাও? তারপর সে রাজি হয়ে যায় এবং নাজের বাসায় যায়। নাজি যখন তাকে পানি দেয় তখন লোর ফোন কল আসে। হান কলটি রিসিভ করে। লো রেগে কথা বলে। সে বলে, তুমি আমার সামনেই অন্য ছেলেকে কিস করেছো, তুমি আমার সামনেই তার সাথে হোটেল রুমে গিয়েছো। তোমার এত সাহস কোথা থেকে এলো? জানো আমি তোমায় কোম্পানি থেকে বের করে দিতে পারি। তুমি তো প্রমোশন পেতে যাচ্ছিলে, তাই না? তাহলে তোমার জীবনটা তুমি এভাবে কেন নষ্ট করছো? তাই এখন ভালো হবে তুমি হানকে ছেড়ে আমার কাছে ফিরে এসো। এই কথাগুলো শুনে নাজি হানের উপর ঝুঁকে গিয়ে চুমো খেতে শুরু করে এবং ইচ্ছা করেই এমন ভাবে কথা বলে যেন লো সব শুনতে পাই। হান বলে, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। হানের এই কণ্ঠ শুনে লু চুপ থাকে। নাজি মনে করে সে আসলে একটা কাপুরুষ। হান তখন জিজ্ঞাসা করে, তোমার আমাকে ব্যবহার করে কেমন লাগলো? নাজি তাকে ধন্যবাদ জানাই। হান বলে, শুধু ধন্যবাদ দিলেই হবে না। এরপর নাজি আবার তাকে কিস করে। হান বেরিয়ে যাওয়ার আগে বলে, আমি তোমাকে 7 দিনের সময় দিলাম, এই সময়ের মধ্যে তোমাকে আমার সিদ্ধান্ত জানাতে হবে। হান চলে যাওয়ার পর নাজি ভাবতে থাকে, একজন নারী কখনো নিজের উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া ঠিক নয়। সে রেডি হয়ে অফিসে যায়। সেখানে সবাই তাকে নিয়ে আলোচনা করছে, কারণ তারা জানে যে সে লোর সাথে ব্রেকআপ করেছে। এখন হয়তো তার চাকরিটা চলে যাবে। তার এক বান্ধবী তাকে বলে, তুমি ভালোই করেছো, লু তোমার যোগ্য ছিল না। সুপারভাইজার এসে নাজিকে বকতে শুরু করে। সে বলে, তুমি যে প্রজেক্ট প্ল্যান তৈরি করেছো তাতে অনেক ভুল হয়েছে। নাজি বুঝতে পারে তার একজন সহকর্মী ইচ্ছাকৃতভাবে এই কাজটি নষ্ট করে দিয়েছে। সে বলে, আমার কাছে আগেই তৈরি করা একটি এক্সট্রা কপি আছে। সুপারভাইজার সেটা দেখে বলে, এইবারের মতো তোমাকে ক্ষমা করছি। কিন্তু অফিসের এক কর্মী যিনি নাজিকে পছন্দ করে না, সে বলে, তুমি তো আর এই চাকরিতে থাকবে না, তাহলে এত পরিশ্রম কেন করো? নাজি জবাব দেয়, আমি চাকরিতে থাকবো কিনা সেটা আমার ব্যাপার, তোমার এতে নাক না গলালেও হবে। তার বান্ধবী বলে, মিস্টার হাং নামে একজন আছে, যদি তুমি তার কাছ থেকে অর্ডার আনতে পারো তাহলে তুমি সুপারভাইজার হয়ে যাবে। লু তোমাকে কিছুই করতে পারবে না। নাজির এই আইডিয়া তার পছন্দ হয়। সে ক্লাবে গিয়ে মিস্টার হানের সঙ্গে দেখা করতে চায়। রুমে ঢুকেই দেখে লু এবং তার বন্ধুরা আগে থেকেই সেখানে বসে আছে। নাজি যখন ফিরে যেতে চায়, কিন্তু তার গার্ডরা দরজা বন্ধ করে দেয়। লু এবং তার বন্ধুরা মিলে নাজিকে অপমান শুরু করে। লু বলে, আমার কাছে ক্ষমা চাইতে হলে তুমি চুপচাপ একটা ড্রিঙ্ক করো। নাজি বলে, ঠিক আছে। সে বোতলের মুখ খোলে। লু তাকে বলে, এখন বুঝতে পারছো তোমার আসল অবস্থানটা কোথায়? তুমি তো একজন অনাথ, তোমার বাবা মা কেউ নেই, তোমার কোনো বিকল্প নেই আমার ছাড়া, তাই আমার কথাই মেনে চলতে হবে। রেগে গিয়ে নাজি বোতলটা ভেঙে ফেলে। লোর বন্ধুরা এতে ভয় পেয়ে যায়। নাজি লোর কলার ধরে চিৎকার করে এবং বলে, তুমি প্রথম যে আমাকে ঠকিয়েছো, আমি যদি হানের সাথে রাত কাটিয়েও থাকি তাতে আমার দোষ কোথায়? সে লোকে ধমক দেয়। ঠিক তখনই হান তার বন্ধু বান্ধব আর গার্ডেন নিয়ে সেখানে আসে। তাকে দেখে সম্মানের সঙ্গে সবাই দাঁড়িয়ে পড়ে। সেখানে পৌঁছে হানের এক বন্ধু বলে ওঠে, এই সেই মেয়ে যাকে তুমি বিগত 10 বছর ধরে ভালোবাসো? হান নাজিকে পাশে বসতে বলে, আলতো করে তাকে জড়িয়ে ধরে এবং বলে, তুমি একা একা কেন এই জায়গায় এসেছো? তোমার আসলে অনেক সাহস। তখন লো রেগে হানকে ধমক দিয়ে বলে, তুমি তো আমার বন্ধু, এটা তুমি কি করছো? হান তাকে জবাব দেয়, ওহ, এখন আমি তোমার বন্ধু। এই মুহূর্তে লোর এক বন্ধু লোকে বলে, চলো এখান থেকে, হানের সঙ্গে পাঙ্গা নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। তারপর সে লোকে নিয়ে চলে যায়।
হানের বন্ধু বলে, আমার মা ফোন দিয়েছে অফিস থেকে, আমি একটু বাইরে যাচ্ছি, তোমরা কথা বলো। তার ফ্রেন্ড চলে যেতেই হান সরাসরি নাজিকে প্রশ্ন করে, তুমি তো লোকে বলেছিলে আমার সাথে নাইট স্পেন্ড করে তোমার অনেক ভালো লেগেছে। নাজি বলে, না, আমি আসলে সেটা কেবল দেখানোর জন্যই বলেছিলাম। হান বলে, কিন্তু আমি তো তোমাকে এখনো ভুলতে পারছি না। তারপর সে আবার জিজ্ঞাসা করে, 7 দিন তো পেরিয়ে গেছে, এখন কি তোমার সিদ্ধান্ত জানাবে? নাজি তাকে বলে, আমি এখনো নাই বলতে চাই নেই, কারণ এখন আমার কোনো ছেলের উপরে 1%ও বিশ্বাস নেই। আমার আর নতুন করে কোনো রিলেশন শুরু করতে ইচ্ছা করছে না। এই কথা বলে নাজি সরাসরি হানকে রিজেক্ট করে চলে যায়। হান অনেক দুঃখ পায় এবং ধীরে ধীরে সিগারেট ধরিয়ে খেতে থাকে। পরবর্তী দেশে নাজি সুপারভাইজারের কেবিনে যায় এবং বলে, আমি কোম্পানির জন্য যে ডিল এনেছি তার ক্রেডিট কিভাবে অন্য কেউ পায়? সুপারভাইজার ঠান্ডা গলায় বলে, সবাই জানে কেন এমন হচ্ছে, তুমি তো নিজেই মিস্টার লোর সঙ্গে রিলেশন শেষ করেছো। তবে তুমি চাইলে তোমার পার্টনার চেঞ্জ করতে পারো, আমিও তোমার জন্য কিছু করতে পারি। নাজি তাকে বলে, তুমি আয়নায় নিজের চেহারা দেখেছো? তুমি কিভাবে ভাবো আমি তোমার সাথে রিলেশনে যাব? আমি এই অর্ডার চাই না। পরবর্তী দৃশ্যে দেখা যায় অফিসের কয়েকজন সহকর্মীর সাথে সে একটি হোটেলের ডিনার পার্টিতে এসেছে। সেখানে দেখা যায় উমি নামের এক এমপ্লয় যে সুপারভাইজারের আশপাশে ঘুরছে, আর সুপারভাইজারও সব ক্রেডিট তাকেই দিচ্ছে। নাজির বন্ধু ফিসফিস করে বলে, যদি আমাদের ম্যানেজার ফিরে আসতেন, উনি তো এখন ছুটিতে, কে জানে সে কবে ফিরে আসবেন। তখন একজন বলে ওঠে, এই হোটেলটা দারুণ, নিশ্চয়ই তুমি এখানে লোর সঙ্গে কখনো আসনি, তাই না? নাজি হেসে বলে, এই জায়গাটায় কি এমন স্পেশাল আছে? আমার তো কোনো কিছুই ভালো লাগছে না। উমি বলেন, হ্যাঁ, আমাদের মতন সাধারণ মানুষ আর তোমার তুলনা হয় না। তুমি তো মিস্টার লুকে ডেট করেছিলে, কিন্তু এখন তো ব্রেকআপ হয়ে গেছে, এখন আর এমন জায়গায় আসার সুযোগ নেই নিশ্চয়ই। নাজি ও তার বান্ধবীরা এসব কথা পাত্তা না দিয়ে চুপ করে থাকে। ঠিক তখনই হান হোটেলে প্রবেশ করে এবং নাজির সঙ্গে সঙ্গে হানের দিক থেকে নিজের মুখ ফিরিয়ে নেয়। হানের বন্ধু বলে, মিস নাজি, আবার দেখা হয়ে গেল তোমার সাথে। তারা বিদায় নেয় আর নাজি তাকে বলে, হ্যালো। হান লিফটে উঠলে চোখ সরায় না নাজির দিক থেকে। তারা চলে যেতেই সুপারভাইজার নাজিকে প্রশ্ন করে, তুমি কি মিস্টার হানকে চেনো? তখনই মি বলে ওঠে, এই মেয়েটা সবসময় নিজের সৌন্দর্যকে কাজে লাগিয়ে ধনী ছেলেদের ফাঁসায়। নাজি হালকা হেসে বলে, আমি কি করব বলো, আমি এতই সুন্দর যে এসব কন্ট্রোল করতে পারি না। যারা এই সুযোগ পায় না তারা তো হিংসা করবেই। তারপর সে সুপারভাইজারকে জিজ্ঞাসা করে, আপনি কি ডিনারে যাচ্ছেন? এই কথা শুনে সুপারভাইজার নরম সুরে তার সাথে কথা বলে, কারণ সে বুঝতে পারে এখন নাজি অনেক ব্রেকিং এ আছে। এই দৃশ্য দেখে মি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়। ওয়াশরুমে নাজি প্রবেশ করতেই মি তার পিছনে যায় এবং বলে, তুমি শুধু ছেলেদের আকর্ষণ করো আর নিষ্পাপ সাজার চেষ্টা করো, তুমি কি ক্লান্ত হও না এসব করে? নাজি কিছু না বলতেই মি আবার বলে, তুমি ভাবো তোমার চেহারা দিয়ে তুমি ধনী ছেলেদের ফাঁসাতে পারবে? সেটা আর হবে না, কারণ ওরাও জানে তোমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তোমার মতন মেয়েদের ওরা শুধু টাইম পাস করে। নাজি তখন মুখে কিছু না বলে শুধু জিজ্ঞাসা করে, তোমার কথা কি শেষ হয়েছে? তারপর হঠাৎ করে এক চর বসিয়ে দেয় তার মুখে। মি অবাক হয়ে বলে, তুমি আমাকে মেরেছো? নাজি বলে, আমি যখন লোকে মারতে ভয় পাইনি, তখন তোমাকে মারতে কেন ভয় পাবো বলো? আরো বলে, তোমার মুখ তো খুবই নোংরা হয়ে গেছে, চলো পরিষ্কার করে দিই। এই বলে সে মির মুখ ওয়াশ বেসিনে চেপে ধরে এবং পানি দিয়ে পরিষ্কার করে। তারপর সে মিকে বলে, তুমি ভুল নাম বলছো, মিস্টার শান না, মিস্টার হানি আমাকে চাই। আর তুমি কি ভেবেছো নিজেকে? আমার পেছনে লাগলে কিন্তু ভালো হবে না, আমি কিন্তু ধৈর্যশীল নয়। এই বলে সে সতর্ক করে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। বাইরে বেরোতেই দেখে হান দাঁড়িয়ে আছে। নাজির মনে হয় হান হয়তো সব কথা শুনে ফেলেছে। সে সঙ্গে সঙ্গে হানের কাছে গিয়ে বলে, আমি যা বলেছি তার জন্য আমি দুঃখিত। হান বলে, তোমার সরি বলতে হবে না। তারপর সে নিজের বিজনেস কার্ড নাজিকে দিয়ে চলে যায়। এরপর নাজি তার বান্ধবীদের সঙ্গে সেখান থেকে চলে যায় আর তার বান্ধবী তাকে বলে, নিজের যত্ন নিও, এবং সে বিদায় নেয় সেখান থেকে। নাজি একা একা পার্কিং লটে হাঁটতে থাকে। হঠাৎ করে তার মনে হয় কেউ যেন তাকে অনুসরণ করছে। সে দ্রুত হাঁটতে থাকে আর পিছনের লোকটি তার সঙ্গে সঙ্গে আসতে থাকে। হঠাৎ একটি গাড়ির আলোয় সে থেমে যায় আর দেখে হান সামনে দাঁড়িয়ে। হান বলে, তুমি ঠিক আছো? নাজি বলে, কেউ আমাকে ফলো করছে। হান শান্তভাবে বলে, চিন্তা করো না, আমার গাড়িতে ওঠো, আমি এখনই সিসিটিভি ফুটেজ চেক করছি। নাজি তার সাথে একমত হয়। হান তাকে দেখে জিজ্ঞাসা করে, তুমি হাঁটছো না কেন? নাজি বলে, আমি অনেক ক্লান্ত, আমি হাঁটতে পারছি না। তখন হান তাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। হান প্রশ্ন করে, তুমি কিভাবে এমন একজন প্লেবয় লুকে ডেট করলে? একটুও খোঁজ নেওনি তার বিষয়ে? ও তো প্রতিশোধ নিতেই যে কোনো মেয়ের পিছনে পড়ে যায়। নাজি বলে, আমি তখন অত কিছু ভাবিনি, ও আমাকে ভালোবাসার অনেক চেষ্টা করছিল, আমি ভেবেছিলাম ও সত্যি আমাকে ভালোবাসে।
হান তাকে বলে, তোমার চয়েস একেবারেই বাজে, তুমি ভাবলে কিভাবে সে একজন ভালো ছেলে। এই সময় হানের অ্যাসিস্ট্যান্ট গাড়িতে উঠে জানায়, স্যার আশপাশে কাউকে খুঁজে পাওয়া যায়নি। হান বলে, হয়তো সে তাড়াহুড়ো করে পালিয়ে গেছে। এরপর হান নাজিকে তার বাসার সামনে নামিয়ে দেয়। নাজি দরজা খুলে বলে, তুমি কি একটু ভিতরে এসে জল খাবে? হান বলে, না দরকার নেই, আমাদের মধ্যে তো এখন কিছুই নেই, তাই এমন ভাবে বাসায় ঢোকা ঠিক হবে না। তবে তুমি যদি দরজা খোলা রাখো তাহলে আমি বুঝবো তুমি আমায় ডাকছো। এই কথা শুনে নাজি লজ্জা পেয়ে তাড়াতাড়ি ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে নাজি বুঝতে পারে লু আগেই ঘরের ভিতরে লুকিয়ে আছে। সে পালানোর চেষ্টা করে লু তাকে ধরে ফেলে এবং মাটিতে ফেলে দেয়। লু তাকে চিৎকার করে বলে, তুমি এত সুন্দর অভিনয় কিভাবে পারো? এসব বলে সে চিৎকার করতে থাকে নাজির উপরে। লু প্রশ্ন করে, তুমি আমার সাথে কেন নাইট স্পেন্ড করনি? নাজি তখন পাশে থাকা একটা ল্যাম্প তুলে লোর মাথায় আঘাত করে, তবুও লো থেমে যায় না। সে বেল্ট খুলে মারতে আসে। ঠিক তখনই হান এসে উপস্থিত হয় সেখানে, নাজিকে রক্ষা করে এবং এক ঘুষিতে লোকে অজ্ঞান করে দেয়। তারপর নাজির পাশে এসে বসে বলে, তুমি কি ঠিক আছো? নাজি মাথা নেড়ে সম্মতি জানায়, আর হান তাকে আলতো করে জড়িয়ে ধরে বলে, ভয় পেও না, আমি তোমার আঘাত পেতে দেব না কখনো। হান বলে, চলো তোমার আমার বাসায় নিয়ে যাই। বাসায় পৌঁছে নাজি জিজ্ঞাসা করে, তুমি লুকে নিয়ে কি করবে? হান শান্ত স্বরে জানাই, আমার বডিগার্ডটা ওকে পুলিশের হাতে তুলে দিয়েছে, এখন সে গ্রেপ্তার হয়েছে, তুমি এখন বিশ্রাম নাও। নাজি জিজ্ঞাসা করে, আমার রুম কোনটা? হান সেটা দেখিয়ে দিলে নাজি সেখানে চলে যায় রেস্ট করার জন্য। শাওয়ার শেষে নাজি রুম থেকে বেরিয়ে এসে দেখে হান বসে আছে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন এসেছো এখানে? হান বলে, তুমি অসুস্থ, তাই ওষুধ দিতে এসেছি। নাজি হালকা হাসি দিয়ে বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি এতেই সন্তুষ্ট, তাই আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি, আমি তোমার গার্লফ্রেন্ড হতে রাজি আছি। হান তখন নাজিকে বসিয়ে মেডিসিন লাগায়। সে চলে যেতে চাইলে নাজি বলে, আমি আজকের রাত তোমার সঙ্গে কাটাতে চাই। এই কথা শুনে হান ফিরে যায় এবং নাজিকে কিস করতে শুরু করে। নাজি প্রশ্ন করে, লু কতদিন জেলে থাকবে? হান তার জবাবে বলে, তুমি যতদিন ইচ্ছা ততদিন ওকে জেলে রাখতে পারো। নাজি বলে, সে বের হলে আবার রিভেঞ্জ নিতে আসবে। হান বলে, তুমি শান্ত হও, আমি ওকে তোমার কাছে আসতেই দেব না। নাজি সরাসরি তার কাছে জিজ্ঞাসা করে, আমি ক্লিয়ার উত্তর চাই তোমার কাছ থেকে। হান জানায়, লোর বাবার বিরুদ্ধে কর্পোরেশন কেস চলছে, কালকেই তাকে পুলিশ অ্যারেস্ট করবে, তার পুরো পরিবার দেউলিয়া হয়ে যাবে। আর তুমি চাইলে আমি লুকে চিরদিনের জন্য জেলে পাঠাতে পারি, যাতে তোমার সিকিউরিটিতে কোনো হুমকি না থাকে। এরপর হান বলে, তাহলে কি আমরা এখন কন্টিনিউ করব? নাজি আবার হানকে কিস করতে শুরু করে। এরপর দেখা যায় নাজি যখন ঘুমোচ্ছে, হান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ভাবছে সে কবে আমার উপর পুরোপুরি ট্রাস্ট করবে। হান এরপর চলে যায় তার প্রাইভেট স্টুডিওতে। সেখানে দেওয়ালে নাজির অসংখ্য ছবি। তারপর আমরা জানতে পারি হান অনেক আগে থেকে নাজিকে চিনতো এবং ভাবতো, আমি মনে করতাম আমি তার যোগ্য নয়, কিন্তু এখন বুঝি ওই মেয়েটাই আমার রিয়েল লাভ। পরের দিন সকালে তারা একসঙ্গে ব্রেকফাস্ট করে। নাজি হঠাৎ করে বলে, আমার কাজে যেতে হবে। হান জিজ্ঞাসা করে, এত তাড়াহুড়ো কেন? নাজি বলে, কম্পিটিশন এখন অনেক বেশি, 1 মিনিটও দেরি করা যাবে না। হান প্রপোজ করে, তুমি কেন আমার কোম্পানিতে জয়েন করো না? নাজি মনে মনে ভাবে, পুরনো জবটাই ভালো, যদি ব্রেকআপ হয়ে যায় তখন কোথাও চাকরি পাবো না। সে হেসে বলে, না, আমি আমার পুরনো অফিসটাতেই ঠিক আছি। তারপর সে হানকে গুড বাই জানিয়ে বেরিয়ে যায়। এরপর দেখা যায় হান তার অফিসে বসে আছে। তার বন্ধুরা আসে এবং লোর কোম্পানির খবর দেখে বলে, তুই তো অনেক ডেঞ্জারাস প্ল্যান সাজিয়েছি, এক রাতেই লোর পুরো ফ্যামিলি শেষ করে দিলি। হান হালকা হেসে বলে, এটা ওর নিজের দোষ। তার ফ্রেন্ড জিজ্ঞাসা করে, তোর ফিউচার ওয়াইফ তো এখন তোর বাড়িতেই থাকে, ও তোকে ভালোবাসে সেটা বলেছে। হান চুপ করে থাকে এবং তার বন্ধুদের কথা শোনে। তার বন্ধুরা আরো বলে, তুই এখনো কিছু বলিসনি, তুই তাড়াতাড়ি ওকে প্রপোজ করে ফেল, তা না হলে ও অন্য কারো হয়ে যাবে। হান সিগারেট খেতে খেতে বলে, না, আমি ওকে কাউকে হতে দেব না, ও ছেলেদেরকে বিশ্বাস করে না, তাই এখনই সবকিছু বলা ওকে ঠিক হবে না। তার বন্ধু আরো তাকে অনেক কথা বলে সেখান থেকে চলে যায়। হান মনে মনে ভাবে, আমি যদি ওকে বলি আমি ওকে কতটা ভালোবাসি, সে মানসিকভাবে ভেঙে পড়বে। অন্যদিকে নাজি তার অফিসে বান্ধবীদের সঙ্গে আছে। তার বান্ধব তাকে নিয়ে অনলাইনে একটা বাজে পোস্ট দেখিয়ে বলে, দেখো তোমার নামে কি আপত্তিকর পোস্ট করা হয়েছে। নাজি মুখ ঘুরিয়ে বলে, আমি এগুলো দেখতে চাই না। তার বান্ধবী রাগ করে বলে, তোমার একটু কি রাগ হচ্ছে না? নাজি বলে, আমি এর থেকে খারাপ টাইমে ফেস করেছি। এরপর অফিসের সবাই নাজির সাপোর্টে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, নাজির নিয়ে এই বাজে পোস্টটা কে করেছে, কিন্তু কেউ কোনো উত্তর দেয় না। কেউ কিছু না বলায় নাজির সঙ্গে সঙ্গে পুলিশে কল করতে যায়।
তখন মেয়ে উঠে দাঁড়িয়ে বলে, তুমি তো শুধু শুধু পুলিশকে ডাকছো। অফিসে অন্যান্য এমপ্লয়াররা বলতে শুরু করে, এমনভাবে পুলিশকে ডাকলে আমাদের কোম্পানির ইমেজ খারাপ হয়ে যাবে। নাজি শান্তভাবে তাদেরকে বলে, কোম্পানির ইমেজ কোনোভাবেই নষ্ট হবে না, বরং আমি যদি পুলিশকে ডাকি তাহলে সবাই বুঝবে আমরা সত্যের পক্ষে আছি। তা না হলে মানুষ ভাববে আমাদের এমপ্লয়াররা লোভী আর দুর্নীতিগ্রস্ত। এই কথায় সবাই চুপ হয়ে যায়। তখন মি বলে ওঠে, এত ছোট কারণে পুলিশ ডাকার কোনো দরকারই নাই। নাজি তখন মিকে বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন? নাকি তুমি আমার নিয়ে এই পোস্টটা করেছো? সে সঙ্গে সঙ্গে অস্বীকার করে। ঠিক তখনই ম্যানেজার ছুটি থেকে ফিরে এসে হাজির হন সেখানে এবং নাজির দিকে তাকিয়ে বলে, যে বা যারা এই মিথ্যা গুজব ছড়িয়েছে তাদের কাউকে ছাড়া হবে না। কোম্পানির ইমেজকেও নষ্ট করলে কঠোর অ্যাকশন নেওয়া হবে। তারপর তিনি নাজিকে ব্যক্তিগতভাবে তার কেবিনে ডেকে আনেন। ম্যানেজার নাজিকে বলে, আমি আর বেশি দিন এখানে থাকছি না, আমাকে হেডকোয়ার্টারে ট্রান্সফার করা হবে। আমি চাই তুমি আমার জায়গাটা নাও। নাজি একটু দ্বিধায় পড়ে বলে, এটা অনেক দ্রুত প্রমোশন হয়ে যাবে না আমার জন্য? সবাই ভাববে আপনি আমাকে ফেভার করছেন। ম্যানেজার হেসে উত্তর দেয়, তোমার কাজের দক্ষতা সবাই জানে, আমি জানি তুমি পারবে, আর তাড়াতাড়ি প্রমোশন পাওয়াটা তুমি ডিজার্ভ করো। নাজি জিজ্ঞাসা করে, তাহলে এখন আমার কি করতে হবে বলেন? ম্যানেজার বলে, তুমি কোম্পানির জন্য একটা বিগ প্রজেক্ট আনো, তারপর আমি ট্রান্সফার হয়ে যাব। নাজি প্রশ্ন করে, মিস চ্যানেলের অর্ডারটা তো আমার। ম্যানেজার উত্তর দেয়, হ্যাঁ সেটা তোমারই, ওটা তো আসলে তোমার পাওনা ছিল, কিন্তু মিস সুপারভাইজারের সাহায্যে সেটা দখল করেছে। যদি তুমি আগে সেই অর্ডারটা আনো তাহলে তোমাকে প্রমোশন দেওয়া আমার জন্য সহজ হয়ে যাবে, তুমি ম্যানেজার হতে পারবে সহজেই। নাজি আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব। এরপর সে মিস স্যানের সঙ্গে দেখা করতে যায়। নাজি মিস স্যানকে বলে তার স্বামীর সঙ্গে মিস সম্পর্ক আছে এবং কিছু প্রমাণস্বরূপ তাকে ছবি দেখায়। মিস স্যান জিজ্ঞাসা করে, তুমি কি বোঝাতে চাচ্ছ এসব দেখিয়ে? নাজি বলে, আমি চাই আপনি আমাদের কোম্পানিকে একটা অর্ডার দিন। মিস স্যান প্রশ্ন করে, তুমি কেন মনে করো আমি তোমাকে সাহায্য করব? নাজি আত্মবিশ্বাসের সঙ্গে বলে, মি আমার কম্পিটিটর, ও এই প্রজেক্ট আমার হাত থেকে কেড়ে নিয়েছে। আমি জানি আপনি আমাকে সাহায্য করবেন, কারণ আপনি আপনার স্বামীর সঙ্গে আর থাকতে চান না। যদি আপনি ডিভোর্স নেন তাহলে সম্পত্তির ভাগও পাবেন, এটা আপনার জন্য সেরা ডিসিশন হবে। মিস সেন স্বীকার করে, তুমি একদম ঠিক বলেছো, আমি এরকম একজন মানুষের সঙ্গে আর থাকতে পারবো না। নাজি বলে, তাহলে আমি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম। মিস সেন তাকে সতর্ক করে বলে, কিন্তু খেয়াল রেখো এই ছবিগুলো যেন কোথাও ফাঁস না হয়, না হলে তুমিও ঝামেলায় পড়বে। নাজি মাথা নেড়ে সম্মতি দেয় এবং সেখান থেকে চলে যায়। ঠিক তখনই হান তার এক বন্ধুর সঙ্গে সেখানে এসে উপস্থিত হয় এবং তারা নাজিকে দেখে। হানের বন্ধু বলে, তুমি আমাদের সঙ্গে টেনিস খেলতে চলো, আমরা টেনিস খেলতে যাচ্ছি। হানের কথায় নাজিকে যেতে হয় এবং সে মাঠে গিয়ে টেনিস খেলতে শুরু করে। সবাই ওয়ার্ম আপে ব্যস্ত আর নাজি কিছু গভীরভাবে ভাবছে। হান জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? তোমাকে অনেক নার্ভাস লাগছে, অথচ আগে তো তুমি এমন ছিলে না, একদম ইমোশনলেস, যেন আমাকে চিনোই না। এখানে শুধু আমরা দুইজন আছি, তাই তুমি আমাকে সবকিছু বলো। এই বলে হান নাজিকে কিস করার চেষ্টা করে। ঠিক তখনই তার ছোটবেলার বান্ধবী ইউ তার ম্যানেজারকে নিয়ে হাজির হয় সেখানে। ইউ দ্রুত হানের কাছে গিয়ে বলে, তোমার বাবা মা আর আমার বাবা মা তো খুব ভালো বন্ধু ছিল, তুমি আমাকে তোমার কোম্পানিতে একটা জব দাও, আমি তোমার সেক্রেটারি হয়ে কাজ শিখতে চাই। হান বলে, আমি পার্সোনাল কানেকশনের উপর ভিত্তি করে কাউকে হায়ার করি না। তবুও মেয়েটা একরকম জোর করেই তার হাত ধরে ফেলে। হান ঠান্ডা গলায় তার হাত ছাড়িয়ে নেয় এবং নাজির হাত ধরে। তখন ইউ প্রশ্ন করে, এই মেয়েটা কে? নাজি শান্তভাবে ইউ এর দিকে হাত বাড়িয়ে বলে, আমি নাজি। ইউ বিরক্ত হয়ে বলে, তুমি কি ভাবছো আমি যার তার সঙ্গে হ্যান্ডশেক করব? না, আমি করব না। এরপর হানের দিকে তাকিয়ে বলে, আমি তোমার সঙ্গে টেনিস খেলবো, তুমি একটু ওয়েট করো, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। এই বলে সে চলে যায়। তখন হান নাজিকে জিজ্ঞাসা করে, তুমি তার সামনে কেন আমাকে এড়িয়ে যাচ্ছিলে? নাজি বলে, সে তো তোমার ছোটবেলার বন্ধু, আর সবাই তো দেখছেই সে তোমাকে কতটা পছন্দ করে। আমি চাই না আমার জন্য এখানে কোনো ঝামেলা হোক, আমি চাই না আমার জন্য এখানে কোনো ঝামেলা হোক। হান একটু মজা করে বলে, তুমি তো আগে এমন চিন্তা করতে না। নাজি একটু লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে বলে, এসব কথা আমার সামনে বলো না প্লিজ, তাহলে মনে করিয়ে দিতে হবে সেই রাতের কথা কি হয়েছিল। এই কথা শুনে লজ্জায় নাজি হুট করে ওখান থেকে দৌড়ে চলে যায়। এরপর দেখা যায় হান আর নাজি একসাথে টেনিস খেলছে। ঠিক তখনই ইউ পোশাক পাল্টে ফিরে আসে এবং দেখে ওরা খেলা শুরু করে দিয়েছে। এই দৃশ্য দেখে ইউর মুখ কালো হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে তার ম্যানেজারকে ফোন করে বলে, চলো আমি আর তুমি টেনিস খেলবো। নাজির প্রতি জেলাস হয়ে ইউ ইচ্ছাকৃতভাবে বল ছুড়ে দেয় ওর দিকে। নাজি তখন অন্যদিকে তাকিয়েছিল। ঠিক তখনই বল এসে তার গায়ে আঘাত লাগে। হান তৎক্ষণাৎ ছুটে এসে চিন্তিতভাবে নাজির পাশে দাঁড়ায়। হানের বন্ধু রেগে গিয়ে ইউর দিকে তাকিয়ে বলে, তুমি এটা কি করলে? ও ব্যথা পেয়েছে। ইউ বলে, এটা তো টেনিস কোর্ট, এখানে এমন হওয়াটা স্বাভাবিক। যদি এতই ভয় পাই তাহলে খেলা ছেড়ে বিশ্রাম নিক। হানের বন্ধু নাজিকে জিজ্ঞাসা করে, তুমি কি খুব ব্যথা পেয়েছো? ডক্টর ডাকবো? নাজি মাথা নাড়িয়ে বলে, না না, আমি ঠিক আছি। তারপর ইউ এর দিকে তাকিয়ে বলে, চলো কেয়ারফুলি আমরা একটা ম্যাচ খেলি, দেখা যাক কে জেতে।
ইউ রাজি হয়ে যায় এবং খেলা আবার শুরু হয়। হানের বন্ধু একটু চিন্তিত হয়ে হানকে বলে, তুমি তোমার ফিমেল লিডকে থামাচ্ছ না কেন? যদি ও আবার ব্যথা পায়? হান হালকা হেসে বলে, ও এখন একরকম ওয়ারে নেমেছে, আমি থামাবো না। ও সহজে ভেঙে পড়া মেয়ে না। এরপর দেখা যায় নাজি বলগুলো খুব জোরে জোরে মারতে শুরু করে। ইউ রেগে গিয়ে বলে, তুমি ইচ্ছাকৃতভাবে আমায় বল মারছো। নাজি বলে, আমি তো খেলার নিয়মে খেলছি, তুমি কি বাচ্চাদের মতন অভিযোগ করে যাবে নাকি খেলা করবে? ইউ চ্যালেঞ্জ করে বলে, ঠিক আছে, খেলা চলুক। নাজি এরপর আরো কয়েকবার ইউকে টার্গেট করে বল মারতে থাকে। হান আর তার বন্ধু একপাশে বসে এই দৃশ্য দেখতে থাকে। হানের বন্ধু বলে, ভাবি তো সেই খেলছে। নাজি তখন ইউ এর দিকে তাকিয়ে বলে, তুমি তো নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো, একটু বিশ্রাম নাও। তারপর বলে, আমি এখন ড্রেস চেঞ্জ করে বাসায় যাচ্ছি। ড্রেস চেঞ্জ করে নাজি বাইরে বেরোতে পেছন থেকে হঠাৎ ইউ তাকে ধাক্কা দেয়। নাজি কোনো মতে ব্যালেন্স করে পড়ে যাওয়া থেকে বেঁচে যায় এবং উঠে দেখে ইউ তাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছে। রাগে ইউ তাকে বলে, হানের কাছ থেকে তুমি দূরে থাকো, নয়তো এর পরিণাম ভালো হবে না। আর ওকে ইমপ্রেস করার কোনো চেষ্টা করো না আমার সামনে। সে আরো বলে, তুমি নিচু মনের একজন মানুষ, হানের সঙ্গে তোমার কোনো তুলনায় চলে না। নাজি শান্ত গলায় উত্তর দেয়, হ্যাঁ আমি একজন সাধারণ মেয়ে, তুমি হয়তো সোশ্যালি আমার থেকে অনেক উপরে, কিন্তু তারপরে তুমি ওর মন পাওনি। অথচ হান আমার সাথে নাইট স্পেন্ড করেছে। এই কথা শুনে ইউ খেপে গিয়ে চড় মারতে যায়, কিন্তু নাজি সঙ্গে সঙ্গে তার হাত চেপে ধরে এবং গলায় চাপ দিয়ে হুঁশিয়ারি করে দেয় এবং বলে, আমি চাইলেই তোমার এখনই মেরে ফেলতে পারি। ইউ কাঁপতে কাঁপতে বলে, তুমি কি আমাকে খুন করবে নাকি? নাজি বলে, তুমি তো আমায় মেরে ফেলতে গিয়েছিলে, তো আমি তোমাকে মেরে ফেললে সমস্যা কি? আমি যদি এই কথা হানের কাছে বলি, তাহলে তোমার ফ্যামিলির সম্মানটা কোথায় যাবে তুমি বুঝতে পারছো? ঠিক তখনই শাও এসে হাজির হয় এবং রেখে গিয়ে বলে, তুমি কি করছিলে নাজির সাথে? ইউ চেঁচিয়ে বলে, তুমি দেখতে পারছো ও আমার মারছে, তারপরও তুমি ওর পক্ষ নিচ্ছ? শাও বলে, তুমি নিশ্চয়ই কিছু করেছো, না হলে নাজি এমন করতো না। ইউ এর ম্যানেজার এসে নাজিকে অনুরোধ করে এবং ওকে ছেড়ে দিতে বলে। নাজি তখন ইউকে ছেড়ে দেয়, কিন্তু ইউ আবারও নাজির দিকে তেড়ে আসতে যায়। শাও সঙ্গে সঙ্গে তার হাত ধরে চিৎকার করে ওঠে এবং বলে, এখনই নাজির কাছে সরি বলো। ইউ সরি বলতে অস্বীকার করে। শাও রেগে গিয়ে বলে, তুমি পুরোপুরি পাগল একটা মেয়ে। সে ম্যানেজারকে বলে, তুমি এখান থেকে একে নিয়ে যাও, আর কোনোদিন যেন এখানে না আসে। নাজিও সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু শাওয়ের মনে থাকে না নাজিকে বলবে যে হান তার জন্য বাইরে অপেক্ষা করছে। নাজি তখন বাইরে দাঁড়িয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল। এমন সময় একটি গাড়ি এসে তার সামনে দাঁড়ায়। গাড়ির ভিতরে ছিল তার পরিচিত এক ফ্রেন্ড। সে গ্লাস নামিয়ে বলে, চলো আমি তোমাকে ড্রপ করে দেই। বাইরে তখন বৃষ্টি পড়ছিল আর নাজির পায়ে ব্যথা ছিল, তাই সে রাজি হয়ে যায়। ছেলেটি ওকে হেল্প করে গাড়িতে উঠতে। অন্যদিকে হান তার গাড়িতে বসেছিল, অপেক্ষা করছিল নাজির জন্য। কিন্তু তখনই হানের বন্ধুর ফোন আসে এবং সে বলে, আমি নাজিকে বলতেই ভুলে গেছি, সম্ভবত ও আগেই বেরিয়ে গেছে। হান দেখতে পায় নাজি একটি গাড়িতে উঠে যাচ্ছে। গাড়ির ভিতরে তারা কথাবার্তা বলে। নাজি ছেলেটিকে জিজ্ঞাসা করে, তোমার কি গার্লফ্রেন্ড রয়েছে? ছেলেটি হালকা হাসি দিয়ে বলে, না, যাকে পছন্দ করি সে এখনো আমাকে পিচ্ছি ভাবে। নাজি হেসে বলে, জানি না কোন মেয়ে এত বোকা হতে পারে। ঠিক তখনই হান তার গাড়ি নিয়ে সামনে এসে দাঁড়ায় এবং হেডলাইট অন অফ করতে থাকে। নাজির বন্ধু বিরক্ত হয়ে বলে, এই পাগলটা কে? আমি একটু ওকে বলে আসি কিছু। নাজি দ্রুত থামিয়ে দেয় এবং বলে, থাক, ও আমার জন্য এসেছে। নাজি গাড়ি থেকে নামার চেষ্টা করলে ছেলেটি বলে, এই ছেলেটা তোমাকে ডিজার্ভ করে না। সে গাড়ি পিছনে নিতে শুরু করে। ঠিক তখনই হান ফোন করে বলে, তুমি নামবে নাকি আমি সেখানে আসবো? নাজির বন্ধু রেগে গিয়ে ফোনটা নিয়ে বলে, তুমি ওকে হুমকি দিচ্ছ কেন? নাজি নামবে না। নাজি তাড়াতাড়ি ফোনটা নিয়ে বলে, আমি আসছি, তুমি কিছু করো না প্লিজ। তারপর সে তার ফ্রেন্ডকে শান্ত করে বলে, চিন্তা করো না, ও আমার কিছুই করবে না। নাজি গাড়ি থেকে নামার সময় হোঁচট খেয়ে পড়ে যায়। হান সঙ্গে সঙ্গে নেমে এসে তাকে ধরে ফেলে। নাজি স্বাভাবিকভাবে হাঁটতে পারছিল না, তাই হান তাকে কোলে তুলে নেয়। তারপর ছেলেটিকে ইশারা করে চলে যেতে বলে। ছেলেটি অবাক হয়ে বলে, এ তো মিস্টার হান। সে আর একটা কথা না বলে সেখান থেকে চলে যায়। হান নাজিকে তার গাড়িতে বসিয়ে দেয়। নাজি বলে, তুমি আমার কাছ থেকে দূরে থাকো। হান শান্ত গলায় বলে, তুমি ভাবছো আমি তোমাকে বিরক্ত করতে এসেছি, অথচ তুমি তো একটা ছেলের গাড়িতে উঠে চলে যাচ্ছিলে। নাজি বলে, এই আঘাতটা আমি তোমার জন্যই পেয়েছি, তুমি এসেছিলে আমাকে ডিস্টার্ব করতে, আর তাই এটা হলো। হান বলে, তুমি এখানে থাকো, আমি আইস নিয়ে আসি। আইস নিয়ে এলে নাজি বলে, আমি নিজেই লাগাতে পারবো। হান প্রশ্ন করে, ওই ছেলেটা কে ছিল? নাজি রেগে গিয়ে বলে, তুমি এটা জেনে কি করবা? হান বলে, তুমি আমাদের রিলেশনশিপ অনুযায়ী আমাকে বোঝাও, আমাকে জানাতে পারো। নাজি বলে, তোমার চারপাশে তো অনেক মেয়েরা সারাদিন ঘোরে, আমি যদি দু একজন ছেলের সঙ্গে কথা বলি তাতে তোমার এত সমস্যা কেন বলো তো? হান বলে, তুমি এটা করতে পারো না, আমি আসলে তোমার গাড়িটা নিতে এসেছিলাম, জানতাম না এমন কিছু ঘটবে। নাজি তখন তাকে বলে, আমি আগে পার্ট টাইম টিউশন করতাম, ওই ছেলে তখন আমার স্টুডেন্ট ছিল, তখন থেকে আমাদের বন্ধুত্ব,
আজকে আমাকে আহত দেখে হেল্প করতে এসেছিল। এই কথা শুনে হান নিজের ভুল বোঝাবুঝির জন্য সরি বলে। তারপর বলে, আমি ইউকে আর তোমাকে ডিস্টার্ব করতে দেব না, ও আর কখনো তোমার সামনে আসতেই পারবে না। নাজি তখন প্রায় কান্না চেপে বলে, আমাদের তো কোনো রিলেশন নেই, আমার জন্য এত কিছু করার তোমার দরকার নাই। এই কথা শুনে হান ভীষণ রেগে যায়। সে নাজির সিট বেল্ট বেঁধে দেয় এবং চুপচাপ ড্রাইভ করে তাকে বাসার সামনে নিয়ে যায়। হান বলে, আমি জানতাম তুমি আমার বাসায় কমফোর্টেবল ছিলে না, তাই তোমার বাসায় নিয়ে এসলাম, এখন তুমি শান্তিতে থাকতে পারো। চলে যেতে যেতে হান যখন বিদায় জানাতে যায়, নাজি বলে, বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি এর ভিতরে যাবে? এসো, ভিতরে এসো। হান হালকা হাসি দিয়ে বলে, তুমি কেন বাইরে দাঁড়িয়ে আছো, চলো ভিতরে চলো। নাজিও হেসে ভিতরে চলে যায়। ভিতরে এসে দেখে যায় হান নাজির পায়ে মেডিসিন লাগিয়ে দিয়েছে। সে জিজ্ঞাসা করে, তুমি কখন টিউশন করাতে? নাজি বলে, স্কুলে থাকতে আমি টিউশন করাতাম। হান অবাক হয়ে যায়, বলে, তোমার প্যারেন্টস তখন কোথায় ছিল? নাজি হেসে বলে, তুমি আমাকে গার্লফ্রেন্ড বানানোর আগে একবারও জেনেছিলে না যে আমি কে? পুরো শহর জানে আমি একা থাকি, এটাই তো প্রমাণ করে তুমি আমার বিষয়ে কিছুই জানো না। হান ভাবে, ছোটবেলায় যখন সে শহর ছেড়েছিল তখন তো নাজির বাবা ছিল। সে জিজ্ঞাসা করে, তোমার বাবা মা কখন মারা যায়? নাজি কষ্টের সুরে বলে, স্কুলে থাকতে আমার বাবার বিরুদ্ধে এক স্টুডেন্টকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ ওঠে। তিনি জেলে যান আর সেখানে নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পেরে সুসাইড করেন। কেউ বিশ্বাস করেনি, উল্টো আমাদের উপর দোষ চাপায়। তারপর মাও সেটা সইতে না পেরে আত্মহত্যা করে। নাজি বলে, স্কুলে সবাই আমাকে ভুলে টার্গেট বানিয়েছিল, কেউ গায়ে পানি ছুড়ে মারতো, কেউ টয়লেটে আটকে রাখতো, এমনই ছিল আমার জীবন। এখন তুমি নিশ্চয়ই ভাবছো তুমি এমন একটা মেয়ের সাথে নাইট স্পেন্ড করেছো যার পিছনে এত ডার্ক পাস্ট রয়েছে। হান কষ্ট পেয়ে বলে, আমি এসব জানতাম না, তো সত্যি আমি দুঃখিত। নাজি বলে, এতে তোমার দুঃখের কিছুই নেই, এতে তোমার কোনো দোষ নেই। হান তখন বলে, তোমার বাবা এমন কিছু করতে পারে না, তাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে, তার বিরুদ্ধে সব চক্রান্ত করা হয়েছে। নাজি চমকে উঠে বলে, তুমি কি আমার বাবাকে চিনতে? হান মাথা নাড়িয়ে জানায়, না, আমি চিনতাম না। তবে তুমি বলেছিলে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পেরে আত্মহত্যা করেছিল, তাহলে তিনি সত্যিই ইনোসেন্ট ছিলেন। নাজির চোখে জল এসে যায়। সে বলে, হ্যাঁ, আমার বাবা এমন কিছু কখনোই করতে পারতেন না, তাই আজও আমি লড়াই করে যাচ্ছি যেন তার নাম থেকে এই কলঙ্ক মুছে ফেলতে পারি। হান তখন প্রতিশ্রুতি দেয়, আমি তোমার বাবার সম্মান ফিরিয়ে আনতে তোমার পাশে থাকবো। হানের কথা শুনে নাজি অবাক হয়ে হেসে ফেলে। হান জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ হাসলে যে? নাজি উত্তর দেয়, কারণ আমরা দুইজন একবারে আলাদা জগতের মানুষ। আমি একজন সাধারণ মেয়ে যে এত বছরে কিছু প্রমাণ করতে পারেনি, আর তুমি এমন একজন চাইলে এক মুহূর্তে সবকিছু জানিয়ে দিতে পারো। এরপর সরাসরি জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে লাইক করো? তারপর সে আবার বলে, তাহলে একটা কাজ করো, তোমার সব রিসোর্স আর পাওয়ার দিয়ে খুঁজে বের করো সেই মেয়েটিকে যে আমার বাবাকে ফাঁসিয়েছে, ওর মুখোশ খুলে দাও আর আমার বাবার সম্মান ফিরিয়ে দাও। হান বলে, অবশ্যই, আমি তোমার পাশে থাকবো। এই কথার পর নাজে হানকে কিস করে। হানের চোখে ভেসে ওঠে পুরনো সেই সব স্মৃতির কথা। হান জানায়, তোমার বাবা আমার প্রাইভেট টিউটর ছিলেন, তিনি আমাদের বাসায় এসে আমাকে পড়াতেন, আমি তাকে খুব রেসপেক্ট করতাম। এমনকি একদিন বলেছিলাম, ইস, উনি যদি আমার বাবাই হইতেন। তখন উনি নাজির ছবি দিয়ে বলেন, আমার একটা মেয়ে আছে তোমার বয়সেই। সেদিনই প্রথম হান জানতে পারে নাজির কথা। এই ফ্ল্যাশব্যাকটা এখানেই শেষ হয়। পরদিন অফিসের বিল্ডিং এর বাইরে নাজ দেখে মিস চ্যান রাগে মিকে মারছে, চিৎকার করে বলছে, এই মেয়েটা আমার হাজবেন্ডকে ফাঁদে ফেলেছে, আমার সংসার শেষ করে দিয়েছে। ম্যানেজার এসে সঙ্গে সঙ্গে মিকে চাকরি থেকে ফায়ার করে দেয়। মেয়ে নাজিকে দেখতে পেয়ে চিৎকার করে বলে, সব তোমার কারণেই হয়েছে, তুমি আমাকে ফাঁসিয়েছো। সে মারতে আসে, কিন্তু পুলিশ এসে তাকে গ্রেফতার করে ফেলে। যে সুপারভাইজার সবসময় তাকে সাপোর্ট করতো তাকেও বরখাস্ত করে দেওয়া হয়। ম্যানেজার মিস চ্যানকে চলে যেতে বলে এবং নাজিকে নিজের অফিসে নিয়ে যায়। সবার সামনে অ্যানাউন্স করে, নাজি এখন থেকে ম্যানেজার হিসেবে জয়েন করছে। সে অসাধারণ পারফরমেন্স করেছে এবং কোম্পানির জন্য বিগ অর্ডার এনেছে। তারপর বলে, তোমার পরবর্তী টার্গেট আরো 10টা মেজর ক্লায়েন্টকে নিয়ে আসা। নাজি কনফিডেন্টলি বলে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। পরবর্তী দৃশ্যে দেখা যায় নাজি তার বান্ধবীর সঙ্গে ডিনারে যায়। সে বলে, আজকের বিল আমি দেব। হানের ফ্রেন্ড সাউতাদের দেখে ওয়েটারকে বলে, ওদের আমার টেবিলে নিয়ে এসো। হান একটু অবাক হলেও খুশি হয়। নাজি সেখানে গিয়ে বসে। ইউ হিংসায় চলতে থাকে আর বাজে কমেন্ট করতে শুরু করে। নাজি পাত্তা না দিয়ে হানের পাশে বসে ডিনার করে। হান নাজির হাত ধরতে গেলে নাজি হালকা বাধা দেয়। এই দেখে ইউ চিৎকার করে ওঠে, তুমি আবার এসেছো হানকে ফাঁসাতে? হান এবার চুপ করে থাকে না, সে ইউকে সরাসরি রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। বাইরে ইউ এর অ্যাসিস্ট্যান্ট তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইউ তার উপর রেগে যায়। সে রেগে সেখান থেকে চলে যায়। নাজি ও তার ফ্রেন্ড ডিনার শেষে রেস্টুরেন্ট ছাড়ে, কারণ অফিসে ফিরতে হবে। অফিসের কাজের ফাঁকে হানের মেসেজ আসে, তুমি যখন বাসায় ফিরবে তখন একটা সারপ্রাইজ থাকবে তোমার জন্য। নাজি বাসায় ফিরে দেখে হান নিজে কিচেনে রান্না করছে। সে অবাক হয়ে বলে, তুমি রান্না জানো?
হান হেসে জানায়, শৈশবে কেউ ছিল না আমাকে দেখার জন্য, তখন থেকে রান্না শিখেছি। নাজি বলে, কিন্তু তুমি তো অনেক ঘরে ঘরে বড় হয়েছো। হান তখন সত্যিটা তাকে জানায়, আমি সেই পরিবারের ইলেজিটিমেট চাইল্ড। নাজি কথা শুনে দুঃখিত হয়ে বলে, সরি, আমি জানতাম না। হান হেসে বলে, এতে দুঃখ কিসের বলো, আমি আজ নিজে একটা বিশাল কোম্পানির সিইও। নাজি ভাবে কত কষ্ট করে হান এই জায়গায় এসেছে। সে বলে, তাহলে এবার আমি তোমার হেল্প করি। হান বলে, না, তুমি বরং রেস্ট নাও, তোমার জন্যই তো রান্না করছি। নাজি তার সঙ্গে একমত হয়। সে বিশ্রাম নিতে রুমে ঢুকতে চায়, কিন্তু দরজা খোলে না। এটা সেই ঘর যেখানে তার অসংখ্য ছবি সাজানো আছে। অবশেষে সে অন্য রুমে গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। হান এসে তাকে ডিনারের জন্য ডাকে, তারা একসাথে খায়। তারপর হান তাকে একটা নেকলেস গিফট দেয়। নাজি লজ্জা পেয়ে বলে, এটা তো অনেক দামি, আমি নিতে পারবো না। হান জোর করে তার গলায় পরিয়ে দেয় আর বলে, এই গিফটটা শুধু তোমার জন্য। তারা কিছু সুন্দর মুহূর্ত কাটায় একসাথে। পরের দিন সকালে হান নিজের গাড়ি নিয়ে নাজিকে পিক করতে আসে। গাড়িতে উঠতেই অফিসের কয়েকজন এমপ্লয়িরা আবার কানাঘুষা শুরু করে। তারা বলে, ও আবার কোনো রিচ ছেলেকে পেয়ে গেছে মনে হয়। একদিকে এইসব চলতে থাকে, অন্যদিকে নাজির এক স্টুডেন্ট নাজিকে ডিনারে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাকে হঠাৎ প্রপোজ করে। ছেলেটা বলে, আমি তোমাকে অনেকদিন ধরে লাইক করি। নাজি স্পষ্ট ভাবে তাকে জানিয়ে দেয়, তুমি আমার ছাত্র, আমি তোমাকে সেইভাবে দেখি না, তুমি আমার থেকে অনেক ছোট। সে আরো বলে, আমি কোনোদিনও বিয়ে করব না, কারণ আমি কোনো ছেলেকে বিশ্বাস করি না। স্টুডেন্টটি তাকে প্রশ্ন করে, ফিউচারে যদি কাউকে সত্যি ভালো লাগে তখন তুমি কি করবে? তখনও কি তুমি বিয়ে করবে না? নাজির চোখে তখন ভেসে ওঠে হানের মুখ। সে হালকা হাসি দিয়ে বলে, না, করব না, কারণ আমি এখন নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি। ওদিকে হান গাড়ির ভিতরে বসে বাইরের দৃশ্য দেখছিল। সে অনেক রেগে যাচ্ছিল নাজি আর ওই ছেলেটাকে দেখে। সেই ছেলেটি নাজিকে বাসার সামনে নামিয়ে দেয়। যাওয়ার আগে হঠাৎ করে ছেলেটা নাজিকে জড়িয়ে ধরে এবং বলে, এই প্রথম আর শেষবারের মতন তোমাকে হাক করছি, আমি বাইরের দেশে চলে যাচ্ছি। নাজি অবাক হয়ে ছেলেটিকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং স্পষ্ট ভাষায় বলে, তুমি যাই বলো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। লাইফে এগিয়ে গেলে তুমি নিজেই বুঝবে নিজেকে কতটা হার্ট করেছো তুমি। এই সময় দেখা যায় হান জানলায় বসে সবকিছু দেখছে আর আগে তার চোখ রীতিমতন লাল হয়ে উঠেছে। নাজি ঘরে ঢুকে লাইট অন করতেই চমকে ওঠে। হান তখন ঘরের ভিতরে অন্ধকারে বসেছিল। নাজি জিজ্ঞাসা করে, তুমি অন্ধকারে কেন বসে আছো? হান বলে, তুমি কোথা থেকে এলে, কার সঙ্গে ছিলে বলো। নাজি বলে, কারোর সাথে না। হান রেগে উঠে বলে, মিথ্যা বলো না, আমি নিজেই দেখেছি। সে নাজিকে অনেক কিছু বলতে থাকে। নাজি তাকে থামিয়ে দেয় এবং একটা চোর বসিয়ে বলে, এই রিলেশনশিপ আমি এখানে শেষ করতে চাই, আমার বাসা থেকে তুমি চলে যাও। হান ফ্লোরে বসে পড়ে এবং বলে, আমি যাব না। নাজি তাকে টেনে তুলতে গেলে হান হঠাৎ তার উপরে পড়ে যায়। হান তখন বলে, আমি তোমাকে হ্যামিলেট করিনি, আমি শুধু জেলাস হয়ে গেছিলাম। নাজি ঠান্ডা গলায় বলে, এই দৃশ্য দেখে যে কেউ ভাববে তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো। হান তখন বলে ফেলে, হ্যাঁ, আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। এই কথায় কোনো উত্তর না দিয়ে নাজি চুপচাপ নিজের ঘরে চলে যায়। অন্যদিকে হানের ফ্রেন্ড ইউনান হাজতে গিয়ে লুকে দেখে। ইউনান বলে, তুমি যদি আমার প্ল্যানে জয়েন করো তাহলে আমরা একসাথে নাজিকে ব্যবহার করতে পারি। সে আমার সবচেয়ে প্রিয় মানুষকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে, আমি ওকে একটা শিক্ষা দিতে চাই। লু এই প্রস্তাবে রাজি হয়ে যায়। নেক্সট মর্নিং নাজিকে দেখা যায় হানের সঙ্গে ব্রেকফাস্ট করতে। সে হানকে জিজ্ঞাসা করে, তোমার লাইফে এত মেয়ে থাকতে আমার মতন একজনকে পছন্দ করলে কেন? হান হেসে বলে, তুমি পজিটিভ, তাই তোমাকে এত লাইক করি। নাজি বলে, যদি এটা ছোটবেলায় বলতে হয়তো বিশ্বাস করতাম, এখন আর এই বিশ্বাস করার কনফিডেন্স নাই। ব্রেকফাস্ট শেষ করে নাজি অফিসে চলে যায়। ওদিকে ইউনান এক লোককে টাকা দিয়ে বলে, তোমাকে একটা কাজ করে দিতে হবে এবং তার মাস্টার প্ল্যান তাকে বলে নাজিকে মিথ্যা ফ্রড কেসে ফাঁসিয়ে জেলে পাঠানো। অফিসে কাজ করতে করতে হঠাৎ পুলিশ এসে হাজির হয়। পুলিশ এসে বলে, মিস নাজ, আপনাকে ড্রাগ ট্র্যাকিং এর অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। তারা বলে, আমরা যথেষ্ট প্রমাণ পেয়েছি। নাজির ক্লোজ ফ্রেন্ড চিন্তিত হয়ে পড়ে। নাজি শান্তভাবে বলে, চিন্তা করো না, হয়তো কোনো ভুল হচ্ছে, আমি গিয়ে সব ক্লিয়ার করে আসছি। পুলিশ নাজিকে নিয়ে যায়। পিছনে অফিসের এমপ্লয়িরা কানাঘুষো করতে থাকে। তারা বল, তাহলে কি সত্যি সে এসব করতো? জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, তোমার প্রেমিক লু নিজেই আমাদের জানিয়েছে তুমি ওকে ড্রাগ ট্র্যাকিং এ হেল্প করেছো। তারা বলে, তোমার পার্স থেকে ড্রাগও উদ্ধার করা হয়েছে। নাজি তখন সকালে ধাক্কা খাওয়া এক লোকের কথা মনে করে আর বুঝতে পারে সেই তার ব্যাগে ড্রাগ রেখেছিল। তবুও পুলিশ তার কথা বিশ্বাস করে না। ঠিক তখনই হানের পাঠানো লয়ার এসে হাজির হয় সেখানে। সে বলে, আপনাকে আর কিছু বলার দরকার নেই, মিস্টার হান বাইরে আপনার জন্য অপেক্ষা করছেন আর সব অ্যারেঞ্জ হয়ে গেছে। নাজি বাইরে বের হতেই দেখে হান গাড়ি নিয়ে তাকে নিতে এসেছে। সে দৌড়ে গিয়ে হানকে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে আবার একবার বাঁচালে, থ্যাংক ইউ সো মাচ। নাজি জিজ্ঞাসা করে, তুমি জানলে কিভাবে আমি এখানে? হান জানাই, তোমার বান্ধবী আমার ভিজিটিং কার্ড পেয়েছিল, সেখান থেকে সে আমাকে ফোন করে সবকিছু বলে। হান বলে, চিন্তা করো না, আমি সিসিটিভি ফুটেজ জোগাড় করেছি, স্পষ্ট দেখা যাচ্ছে সেই লোকটা তোমার ব্যাগে কিভাবে ড্রাগ ঢুকিয়েছে, তাই এখন নাজি নামে কোনো বদনাম হবে না। এরপর দেখা যায় হান ও নাজি একসাথে বারবিকিউ ডিনারে বসেছে। তারা অনেক কথা বলছে।
হান বলতে যাচ্ছিল আমি বহু বছর ধরে তোমাকে ভালোবাসি, ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। তারা সেখান থেকে চলে যেতে থাকে। হান নিজের কোট খুলে নাজির গায়ে দিয়ে দেয়। এই মুহূর্তে নাজি হঠাৎ হানকে কিস করে ফেলে এবং বলে হয়তো আমিও তোমাকে একটু একটু করে লাইক করা শুরু করেছি। বাসায় ফিরে হান নাজির জন্য হাতে করে মেডিসিন স্যুপ বানায়। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট ফোন করে জানায় সেই লোকটিকে ধরে ফেলেছে। এখন তাকে ইন্টারোগেশন করা হচ্ছে কে তাকে এই অর্ডার দিয়েছিল সেটি জানার জন্য। এদিকে হান খুব কেয়ারফুলি খেয়াল রাখছে নাজির। এমন সময় দেখা যায় যখন ইউনান জেলে বন্দি, তখন ওর বাবা এসে হাজির হয় নাজিকে খুন করতে। কিন্তু হানের সিকিউরিটি গার্ডরা দ্রুত তাকে ধরে ফেলে এবং নাজিকে সেভ করে নেয় সেবারের মতন। পর দেখা যায় নাজি যখন বাসায় ফিরছে, হান তখন জানলায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল। হানকে দেখে নাজির মনে পড়ে যায় তার বাবার কথা। এরপর নাজি হানের পাশে বসে একসাথে ডিনার করে। ডিনারের সময় হান জানায় সে খুঁজে বের করেছে সেই মেয়েটিকে যে একসময় নাজির বাবার বিরুদ্ধে ফেক অভিযোগ করেছিল। এরপর তারা একসাথে চলে যায় মেয়েটির বাড়িতে। নাজি বলে তুমি বাইরে ওয়েট করো, আমি ভিতরে যে কথা বলে আসছি। নাজি যখন দরজায় নক করে মেয়েটি দরজা খুলে দেয় এবং সঙ্গে সঙ্গে সে পুরনো স্মৃতিতে ফিরে যায়। কিভাবে বাবার বিরুদ্ধে কেউ বিশ্বাস করেনি আর তার বাবা এসব প্রমাণ করতে না পেরে বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে নাজি চোখের সামনে আত্মহত্যা করেছিল। নাজি ঘরে ঢুকে মেয়েটি তাকে চিনে ফেলে এবং সরাসরি বলে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। নাজি বলে আমি শুধু চাই তুমি আমার বাবার জন্য জাস্টিস পাও। মেয়েটি জবাব দেয় এত বছর হয়ে গেছে, এখন সত্যিটা বললেও কি হবে। নাজি দৃঢ়ভাবে বলে তুমি না বলা পর্যন্ত আমি এখান থেকে যাব না। রাত গড়িয়ে যায় আর তখন হানও এসে পৌঁছায়। মেয়েটি হানকে দেখে বলে তোমরা এখনো একসাথে আছো। নাজি চমকে গিয়ে বলে তুমি কি বলতে চাচ্ছ? মেয়েটি বলে তুমি তো স্কুল থেকে ওকে ডেট করেছো, এখনো মনে আছে এই ছেলেটা তোমাকে স্কুলে ফলো করতো। নাজি অবাক হয়ে হানের দিকে তাকিয়ে বলে তুমি আমাকে কেন এটা বলনি? হান শান্ত গলায় বলে তোমাকে এইসব বিষয়ে পরে এক্সপ্লেন করবো, আগে তোমার বাবার জাস্টিসটা আদায় করো। এরপর হান মেয়েটিকে ইন্টিমিডেট করে তুমি যদি সত্যি না বলো আমি তোমার বাচ্চাকে তোমার থেকে আলাদা করে দেবো। মেয়েটি ভয় পেয়ে বলে আমি যদি পুলিশ ডাকি। হান হেসে বলে দেখা যাক কে আগে আসে, তোমার পুলিশ নাকি আমার গার্ডরা। এক এক করে সব গার্ডরা হাজির হয় সেখানে। মেয়েটি আতঙ্কিত হয়ে বলে তুমি কি চাচ্ছ? হান স্পষ্ট করে বলে তুমি যদি সত্যিটা না বলো তাহলে আমি তোমার বাচ্চাকে এখান থেকে নিয়ে চলে যাব। মেয়েটি ভয়ে সবকিছু স্বীকার করে ফেলে। মেয়েটি স্বীকার করার পর হান আর নাজি একসাথে বাড়ি থেকে বেরিয়ে আসে। নাজির মুখে একরাশ শান্তি, শেষমেশ তার বাবা পেল ন্যায্য বিচার। নাজি হানের দিকে তাকিয়ে হেসে বলে এখন তোমার সেই সিক্রেট লাভ স্টোরিটা বলো আমাকে। হান তাকে নিজের বাসায় নিয়ে যায়। সেখানে সে নাজিকে নিজের আঁকা অসংখ্য পেইন্টিং দেখায়। সে বলে ছোটবেলায় তার বাবা ছিল হানের টিচার, তখন থেকে সে নাজিকে ফলো করত। এভাবে সময় কেটে যায় আর একটা ডিপ লাভ জন্ম নেয়। সব শুনে নাজি চোখ মুখ আনন্দে জ্বলে ওঠে। অবশেষে তারা অফিসিয়ালি ডেটিং শুরু করে। এরপর দেখা যায় নাজি তার এক ক্লোজ ফ্রেন্ডের সাথে ক্লাবে গেছে পার্টি করতে। ঠিক তখনই হানের এক বন্ধু মজা করে বলে ভাবি তো একদম মডেল, ছেলেদের পার্টিতে এসেছে। হানও মজা করে শার্ট খুলে বলে তাহলে আমিও পার্টিতে জয়েন করছি। আর এভাবে শেষ হয় পুরো ড্রামাটা একটা সত্যিকারের ভালোবাসা, প্রতিশোধ আর ন্যায় বিচারের ইমোশনাল জার্নি দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।